প্রিয় ছাত্রছাত্রী, স্বাগত জানাচ্ছি আজকের এলআর ক্লাসে। আজকের এলআর ক্লাসে আমরা আলোচনা করব আমাদের দশম শ্রেণীর পাঠ্য একটি অনবদ্য কবিতা আফ্রিকা। এই আফ্রিকা কবিতা নিয়ে অনেকের অনেক রকম মত, কিন্তু আজকে আমরা আলোচনা করে দেখব যে কবিতাটা নিয়ে বিভিন্ন জনে বিভিন্ন রকম যে মন্তব্য করে সেটা কতটা সঠিক, কতটা সহজ এবং কতটা সরল এই আফ্রিকা কবিতা, সেটা আমরা বিষয়বস্তু এবং প্রেক্ষাপট আলোচনা করলেই বুঝতে পারবো। তো এই যে আফ্রিকা কবিতা আমরা পড়ব, আফ্রিকা কবিতার আমরা জানি রচনা করছেন হচ্ছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন সাহিত্যিক, কবি, দার্শনিক যে তিনি একাধারে সমস্ত কিছু করতে পেরেছেন। যেমন করে কবিতা লিখেছেন, গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন, নাটক লিখেছেন, ঠিক তেমনই তার পরিচয় বা তার পরিচিতি ছিল বিশ্বের সমগ্র অংশে। যেমন করে আমরা দেখতে পাচ্ছি যে তিনি এই সময় জগদীশচন্দ্র বসু এবং আইনস্টাইন এই রকম মহৎ বিজ্ঞানী, বিশ্ববিখ্যাত বিজ্ঞানীদের বন্ধু তুল্য ছিলেন, সমান ছিলেন, বন্ধু ছিলেন। তো স্বাভাবিকভাবেই তার এই আফ্রিকা কবিতার মধ্যেও আমরা এই বিজ্ঞানসম্মত দিকটাকেও দেখতে পাবো। তো আফ্রিকা কবিতাটাকে আমরা মূলত তিনটা অংশে ভাগ করে নিয়েছি। তিনটা অংশের মধ্যে প্রথম রয়েছে আমাদের ভূবিজ্ঞান বা ভৌগোলিক ব্যাখ্যা। এই ভৌগোলিক ব্যাখ্যায় আমরা দেখতে পাবো যে এই আফ্রিকা মহাদেশ কিভাবে গঠিত হয়েছে, কিভাবে তার উৎপত্তি হয়েছে। তো এই আফ্রিকার ভূবিজ্ঞান বা ভৌগোলিক গঠন সম্পর্কে জানার আগে আমরা আর একবার নামকরণের প্রসঙ্গটায় চলে যাচ্ছি। যে আফ্রিকা তিনি নামকরণ করেছেন কবিতার। এত কিছু নাম থাকতে তিনি আফ্রিকা কেন দিচ্ছেন না? দেখা যাচ্ছে এই আফ্রিকা গ্রন্থটা যখন প্রকাশ পাচ্ছে প্রত্যপুট কাব্যগ্রন্থে, সেই সময় প্রকাশকাল হচ্ছে 1936, অর্থাৎ ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে। আমরা জানি এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেটা গোটা বিশ্ব জুড়ে শুরু হয়েছিল, সেই বিশ্বযুদ্ধের জন্য একটা কারণ নয়, একাধিক কারণ ছিল, অনেক কারণ ছিল। তার মধ্যে এখানেও আমরা একটা কারণ পাবো, যে আমরা দেখছি এই সময় ইতালির মুসোলিনি তিনি আবিসিনিয়া আক্রমণ করছেন। আফ্রিকা মহাদেশের একটা অনুন্নত দেশ আবিসিনিয়া তাকে আক্রমণ করছে, এবং এই যে আক্রমণ, এই আক্রমণের বিরুদ্ধে তিনি প্রতিবাদ জানিয়েছিলেন। তার বন্ধুরা যখন তাকে অনুরোধ করছেন যে এই রকম সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কিছু প্রতিবাদ জানাতে, কিছু কবিতা রচনা করতে, কিছু লেখা রচনা করতে, ঠিক সেই সময় বন্ধুদের অনুরোধে তিনি এই ইতালির আবিসিনিয়া দখলের প্রতিবাদ করতে তিনি আফ্রিকা কবিতাটা রচনা করছেন। তো এই আফ্রিকা কবিতার মধ্যে আমরা একইভাবে তিনটে দিককে আমরা পাবো। যেমন করে আমরা ভৌগোলিক ব্যাখ্যা পাবো, ঐতিহাসিক ব্যাখ্যা পাবো, আবার সমাজবিজ্ঞানও পাবো, মানবিকতার দিকটা পাবো। আজকে আমরা যতটুকু আলোচনা করছি তার মধ্যে শুধুমাত্র ভৌগোলিক গঠন বা আফ্রিকার উৎপত্তি সম্পর্কেই আমরা দেখব। আমরা কবিতার প্রত্যেকটা লাইন ধরে একটু পড়ে নিই। দেখো, প্রথমে বলছেন, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। কি বলছেন? উদ্ভ্রান্ত। উদ্ভ্রান্ত মানে কি? যে জায়গায় অস্থিরতা থাকে, সঠিকভাবে সিদ্ধান্ত করতে পারা যায় না, ঠিক সেরকমই অস্থির পরিস্থিতিকে উদ্ভ্রান্ত বলা হচ্ছে। তাহলে উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, আদিম যুগে মানে কোন যুগটায়? একবারে সৃষ্টির প্রথম অংশে, যেখানে মহাদেশ গঠনের কাজ চলছে। তো আমরা ভূগোলে পড়ে এসেছি, তো ভূগোলে মূলত একবারে মহাদেশগুলোর সৃষ্টির পূর্বে আমরা দেখেছি আমাদের এই পৃথিবী দুটো অংশে বিভক্ত ছিল। একদিকে ছিল প্যানজিয়া আর একদিকে ছিল প্যানথালাস। যেখানে মূলত ওই মহাদেশগুলো ছিল, সেই মহাদেশগুলোর অংশটাকে প্যানজিয়া বলা হচ্ছে, এবং প্যানজিয়াকে ঘিরে চারদিকে থাকছে প্যানথালাস। পরবর্তীকালে দেখা যাচ্ছে এই মহাদেশীয় তত্ত্ব অনুসারে এই মহাদেশগুলোর আস্তে আস্তে চলন হচ্ছে, অর্থাৎ তারা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে দেশগুলো। ঠিক এই রকম পরিস্থিতিতেই এই আফ্রিকা মহাদেশ সৃষ্টি হয়েছে। তার জন্য তিনি বলছেন যে এই উদ্ভ্রান্ত সে আদিম যুগে, একবারে সৃষ্টির প্রথম যুগে স্রষ্টা অর্থাৎ ঈশ্বর বা ভগবান তিনি নিজের প্রতি অসন্তুষ্ট ছিলেন। অর্থাৎ তিনি যে সৃষ্টি করছেন, যিনি সৃষ্টি করেন তিনি স্রষ্টা, নিজের প্রতি অসন্তোষ থাকার জন্য তিনি বারবার সেটাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা নাড়াচাড়া করছেন। যেমন করে আমরা আমাদের কোনো জিনিসের প্রতি অসন্তুষ্ট প্রকাশ করলে সেটাকে নিয়ে বারবার নাড়াচাড়া করি।
ধরো তুমি কোনো একটা অনুষ্ঠান বাড়িতে যাবে, সেই অনুষ্ঠান বাড়িতে যাওয়ার সময় দেখা যাচ্ছে এমন একটা জামা প্যান্ট পরেছো যে তোমার মাঝে মধ্যেই মনে হচ্ছে বা প্রায় মনে হচ্ছে যে জামাটা ঠিক হয়নি, প্যান্টটা ঠিক হয়নি, বারবার সেটাকে রেখে দিচ্ছ, আবার পরছো, আবার একটা অন্য নিয়ে আসছো, অন্য একটা পরছো। এই যে জায়গায় আমাদের অসন্তোষ থাকে, সেই জায়গায় আমরা বারবার সেগুলোকে নাড়াচাড়া করে পরীক্ষা নিরীক্ষা করি। ঠিক সসটাও এরকমভাবে আফ্রিকা মহাদেশকে নিয়ে যেন পরীক্ষা নিরীক্ষা করছেন সৃষ্টির প্রথমে, এবং নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, এবং যা কিছু তিনি সৃষ্টি করছেন একবার প্রাকলগ্নে, ঠিক সেই সময় আমরা দেখতে পাচ্ছি বারবার সেই সৃষ্টির মধ্যে এই আফ্রিকা মহাদেশ যেন সব থেকে বেশি ভুক্তভোগী ছিল। তাকে বিভিন্ন অবস্থান থেকে অন্য অবস্থানে সরানো হয়েছে। তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে, সেই অধৈর্য, তার বলতে এখানে আমরা ঈশ্বর বা বিধাতার কথা বুঝতে পারছি। সেই অধৈর্য মানে কি, এই যে নতুন একটা সৃষ্টি করছেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্যানজিয়া প্যান্থালাস রয়েছে, মহাদেশ এবং মহাসাগর রয়েছে। সেই মহাদেশ এবং মহাসাগরগুলোর মধ্যে কোন মহাদেশগুলোকে কোন জায়গায় অবস্থান করাবেন তিনি, অবস্থান করাতে চান তিনি, এই বিষয়ে তার মধ্যে একটা অসন্তোষ রয়েছে। সেই জন্য বারবার যেন সেগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে এদিক সেদিক স্থানান্তর করছেন। অধৈর্য অর্থাৎ ধৈর্য থাকছে না, যেখানে তিনি স্থির হতে পারছেন না, অস্থির হয়ে যাচ্ছেন। ঘন ঘন মাথা নাড়ার দিনে, অর্থাৎ যেখানে মাথা নাড়ার দিনে বলতে অসন্তোষ প্রকাশ করা, অর্থাৎ যেখানে আমরা বারবার অসন্তোষ প্রকাশ করছি, যেন স্রষ্টায় সেখানে সে অসন্তোষ প্রকাশ করছে। অর্থাৎ আফ্রিকা মহাদেশকে যে জায়গায় তিনি অবস্থান দিয়েছিলেন, সেই জায়গাতে দিয়ে তিনি নিশ্চিন্ত হতে পারছেন না। সেই জন্য তাকে দেখা যাচ্ছে তার আগের অবস্থান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। রুদ্র সমুদ্রের বাহু, রুদ্র মানে হচ্ছে ভয়ঙ্কর। তো এই যে সমুদ্রের বাহু আমরা দেখতে পাচ্ছি, যে সমুদ্রের জন্যই মূলত আমরা দেখতে পাচ্ছি এই বিভিন্ন দেশগুলো বিভিন্ন জায়গায় অবস্থান করছিল, ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছিল। প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। এবং কি বলছেন না, আমরা দেখতে পাচ্ছি এই সৃষ্টিলগ্নে আফ্রিকা যে জায়গায় অবস্থান করছিল পূর্ব গোলার্ধে প্রাচ্য অংশে, ঠিক সেই জায়গা থেকে পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি আফ্রিকা আবার ঠিক পশ্চিমে সরে আসছে, পাশ্চাত্যের দিকে সরে আসছে। সেই জন্য তিনি বলছেন প্রাচী ধরিত্রী, প্রাচী মানে হচ্ছে পূর্ব দিকের দেশ। তাহলে এই পূর্ব দিকের দেশ পৃথিবী, ধরিত্রী হচ্ছে পৃথিবী, তাহলে পূর্ব দিকের পৃথিবীর অংশ থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, এই তোমাকে হচ্ছে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল ঈশ্বর, ভগবান, বিধাতা, আফ্রিকা। তাহলে এই আফ্রিকাকে দেখা যাচ্ছে যে জায়গায় তিনি অবস্থান করাচ্ছিলেন, সেই জায়গায় তিনি সন্তুষ্ট হতে পারলেন না বলে সেখান থেকে আরও পশ্চিমে সরিয়ে নিয়ে যাচ্ছেন। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, এবং যে জায়গায় তাকে অবস্থান করাচ্ছে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর ঘন অরণ্য সেখানে অবস্থান করছে। এবং সেই ঘন অরণ্যের কথা উল্লেখ করতে তিনি বলছেন বনস্পতি হচ্ছে বনের মধ্যে থাকা সব থেকে বড় বড় বৃক্ষ, নিবিড় পাহারায়, এবং সেখানে এতটাই অন্ধকার যে সূর্যের আলো পর্যন্ত মাটিকে স্পর্শ করতে পারে না। তাহলে এইরকম একটা অন্ধকারাচ্ছন্ন জায়গায় এই আফ্রিকা মহাদেশকে অবস্থান বা নির্বাসন করে দেওয়া হলো। কৃপণ আলোর অন্তপুরে, কৃপণ মানে কি, যেখানে আমরা যথোপযুক্ত আচরণ বা ব্যবহার পাই না তাকে আমরা কৃপণ বলি। মূলত অর্থের দিক থেকে এই কৃপণ শব্দটাকে আমরা বেশি চিনি বা জানি। তো দেখা যাচ্ছে এখানে আলোকে কৃপণ বলা হচ্ছে, কারণ কি, এই যে বললাম এমন একটা জায়গায় অবস্থান দেওয়া হচ্ছে যেখানে সূর্যের আলো মাটি স্পর্শ করতে পারছে না ঘন অরণ্য হওয়ার জন্য। সেই জন্য মনে হচ্ছে যেন এখানে আলোটাও যেন কৃপণতা করছে, কার্পণ্য করছে, যে সূর্যের এই আলো গোটা বিশ্বের মধ্যে সমানভাবে ছড়িয়ে পড়ে, কিন্তু দেখা যাচ্ছে সেটা আফ্রিকা মহাদেশের মধ্যে যেতে পারছে না। তো এই অংশের মধ্যেই আমরা মূলত পাবো একটা ভৌগোলিক তত্ত্ব, যেটাকে আমরা বলছি 1912 খ্রিস্টাব্দে মহাদেশীয় চলন তত্ত্ব। অর্থাৎ এই সময় ওয়েগনার একটা তত্ত্ব আবিষ্কার করছেন, এই যে বিভিন্ন দেশগুলো একটা জায়গায় যেখানে ছিল সেই জায়গা থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে, যেটা তোমরা ভূগোলে পড়েছো, যেটাকে আমরা বলছি মহাদেশীয় চলন তত্ত্ব। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন যে মহাদেশগুলো ছিল সেগুলো এক স্থান ছেড়ে অন্যান্য স্থানে চলে যাচ্ছে। এটা হচ্ছে 1912 সালে আবিষ্কার তিনি করেছিলেন। তো আমরা এখানে এই আফ্রিকা কবিতা রচনার বিশ্লেষণে কিন্তু এই মহাদেশীয় চলন তত্ত্বটাকেই বলবো। তো মহাদেশীয় চলন তত্ত্বটা এর পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে মর্গান সাহেব তিনি এটা ভালো করে ব্যাখ্যা করছেন,
কিন্তু মর্গান সাহেব 1961-তে করছেন, 1941-এ রবীন্দ্রনাথ মারা যাচ্ছেন, সেই জন্য মর্গান সাহেবের কথাটা আমরা এখানে আনবো না। তবু একটু বলে রাখা ভালো এই জায়গাটায় যে এই মহাদেশীয় চলনটা আমাদের যদি বুঝতে অসুবিধা হয়, তো সেই জায়গায় এই ভৌগোলিক ব্যাখ্যাটাকে বোঝার জন্য আমরা একটু পাত সংস্থান তত্ত্বটা আলোচনা করে নেব। যে পাত সংস্থান তত্ত্ব তোমরা ভুলে পড়েছো, প্লেট টেকটনিক তত্ত্ব থিওরি, যেখানে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর এই মহাদেশগুলো এক একটা প্লেটের উপর অবস্থান করছে এবং এই প্লেটগুলো অ্যাস্থেনোস্ফিয়ারের উপর ভেসে রয়েছে। এর ফলে আমরা দেখতে পাচ্ছি যখন পরিচলন স্রোত দিচ্ছে, এই পরিচলন স্রোতের ফলে দেখতে পাচ্ছি এক একটা ঢেউ এক একটা পাতের উপর যখন আঘাত করছে তখন পাতগুলো সরে যাচ্ছে, না হয় উপরে উঠে যাচ্ছে। এর ফলে একটা পাত থেকে আর একটা পাতে দূরত্বের সৃষ্টি হচ্ছে। এর ফলেই দেখতে পাচ্ছি আমরা পরবর্তীকালে মহাদেশগুলোর এইভাবে বিভিন্ন জায়গায় অবস্থান হচ্ছে। তো এটা পরের কথা, কিন্তু আমরা এখানে এই আফ্রিকা কবিতার বিশ্লেষণে কিন্তু 1912 মহাদেশীয় চলনতত্ত্বের কথাই বলবো। সেই চলনতত্ত্বকে তিনি এখানে বিজ্ঞানসম্মতভাবে তুলে ধরছেন। এই যে আমরা প্রথমেই বললাম যে এটা এমন একটা কবিতা যার মধ্যে আমরা ভূবিজ্ঞান বা ভূগোলকে পাবো, এরপরে আমরা ইতিহাসকে পাবো, তারপরে আমরা সমাজবিজ্ঞান বা মানবিকতার অংশটুকুও পাবো। তো আজকের এই প্রথম অংশে আমরা আলোচনা করছি এই ভূবিজ্ঞান বা ভৌগোলিক গঠন, আফ্রিকার ভৌগোলিক গঠন নিয়ে। তো এই পর্যন্ত আমরা পড়লাম। এরপর আমরা দেখব যে সেখানে নিভৃত অবকাশে সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য। সেখানে বলতে কোথায় না, সেখানে বলতে আমরা দেখতে পাচ্ছি এই আফ্রিকাকে, যে জায়গায় তার অবস্থান দেওয়া হলো ঘন অরণ্যের মধ্যে, সেখানেই আমরা দেখতে পাচ্ছি যেন নিভৃত অবকাশে, নিভৃত মানে কাউকে ভয় ছাড়া, অর্থাৎ আফ্রিকা এমন একটা দেশ যে এর থেকে ভয়ঙ্কর আর কিছু হতে পারে না, সেই জন্য এ আর কাউকে ভয় পাবে না। আমরা ভয় পাই কাকে? যে আমাদের থেকেও উগ্র, যে আমাদের থেকেও ভয়ঙ্কর, আমরা তাকে ভয় পাই। কিন্তু ভয়ঙ্করতম যে, সে কিন্তু আর কাউকে ভয় পায় না। এখানে আফ্রিকার অবস্থানটা ঠিক এইরকমই হয়েছে এবং তার ভৌগোলিক গঠনটাও ঠিক এরকম হয়েছে যে এর থেকে ভয়ঙ্কর দেশ, মহাদেশ আর কিচ্ছু হতে পারে না। তার জন্যই সে নিভৃত, ভয়হীনভাবে, নির্ভীকভাবে সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য। দুর্গমের রহস্য দেখো, দুর্গম শব্দটার অর্থ কি? যে জায়গায় সহজে গমন করা যায় না। আফ্রিকা হচ্ছে এরকম একটা দেশ যে জায়গায় কিন্তু সহজে যাওয়া যায় না, গেলে আর ফিরে আসা যায় না। সেখানে এত বেশি ঘন ঘন আগ্নেয়গিরির অবস্থান, সেখানকার ভৌগোলিক গঠন এতটা রুক্ষ শুষ্ক যে সে জায়গায় কিন্তু থাকা যায় না, যাওয়া যায় না। চীন ছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত, এবং সেই জায়গায় যেন সে চীন ছিল, সে বোঝার চেষ্টা করছিল কি বিভিন্ন প্রাকৃতিক ঘটনা, এই জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, অর্থাৎ জল, স্থল এবং আকাশ, এখান থেকে প্রাকৃতিক যে বিভিন্ন ঘটনাগুলো ঘটছে, সেই প্রাকৃতিক ঘটনাগুলোকে যেন বোঝার চেষ্টা করছে সে প্রথম দেশ, মহাদেশ আফ্রিকা। এর আগে এইরকম উপলব্ধি অন্য কোনো মহাদেশের হয়নি। প্রথম উপলব্ধি হচ্ছিল বলেই যেন মনে করছেন কবি এটা, যে জল, স্থল এবং আকাশের যে দুর্বোধ সংকেত, যেটা সহজে বোঝা যায় না যে সংকেত, সেই সংকেতগুলোই কিন্তু এই আফ্রিকা মহাদেশে প্রথম প্রকাশ পাচ্ছে। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু, এবং কি প্রকৃতির দৃষ্টি অতীত, অর্থাৎ প্রকৃতির দৃষ্টির বাইরেও আমরা সাধারণভাবে প্রাকৃতিক যে সমস্ত ঘটনাগুলো দেখতে পাই, বুঝতে পারি, ব্যাখ্যা জানতে পারি, এরও বাইরে অতি প্রাকৃতিক কিছু ঘটনা আমরা কিন্তু এখানে আফ্রিকা মহাদেশে দেখতে পাই। যার জন্য এই আফ্রিকা মহাদেশ এত বেশি রহস্যময় দেশ, এবং যে কারণে পৃথিবীর সকল উন্নত দেশের মানুষেরা কিন্তু এই আফ্রিকাকে আক্রমণ করেছে, সেখান থেকে সম্পদ লুট করে নিয়ে গেছে। আমাদের সাম্প্রতিক একটা দেখবে সিনেমা বেরিয়েছে, যেটাকে আমরা বলছি চাঁদের পাহাড়। এই চাঁদের পাহাড়ে কিন্তু আফ্রিকা, শঙ্করের আফ্রিকা অভিযান দেখানো হয়েছে। সেই জায়গায় দেখবে এই যে ভয়ঙ্করতম প্রাণীগুলো দেখানো হচ্ছে, ভয়ঙ্কর পরিবেশ দেখানো হচ্ছে, যার জন্য সেখানে কিন্তু এখনও সভ্য দেশে মানুষরা যেতে পারছে না, থাকতে পারছে না, তার রুক্ষ শুষ্ক পরিবেশের জন্য। ঠিক এই রুক্ষ শুষ্ক পরিবেশের অধিকারী হওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি সেই জায়গায় মানুষ যাতায়াত করতে পারছে না। মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, এবং মন্ত্রটা কি? মন্ত্র মানে হচ্ছে যা আমাদের মনকে শুদ্ধ করে, এমন কিছু ঘটনা, এমন কিছু কথা, এমন কিছু শ্লোক। তো দেখা যাচ্ছে এই ঠিক চেতনাতীত মনে, মানে
চেতনা মানে হচ্ছে জ্ঞান, আর অতীত মানে হচ্ছে জ্ঞান না থাকা, অর্থাৎ জ্ঞানের বাইরে যে আমাদের শরীর বা আমাদের অবস্থান, সেখানেও যেন কিছু আমাদের বোঝানোর চেষ্টা করছিল, অর্থাৎ অচেতন অবস্থাতেও যেন কিছু বোঝানোর চেষ্টা করছিল। অচেতন কথাটা কেন বলা হচ্ছে না, অচেতন কথাটা এই জন্য বলা হচ্ছে যে আফ্রিকার এই মহাদেশ বলা হয় এখানে পৃথিবীর প্রথম প্রাণীর উৎপত্তি হলেও এখানে দেখা যাচ্ছে এখানকার মানুষেরা অতি সহজ, অতি সরল। সেখানে কিন্তু সাধারণ মানুষের মধ্যে শিক্ষা, চেতনা, সংস্কার এগুলো ছিল না, যার ফলে তাদের এই শিক্ষাহীনতাটাকে কাজে লাগিয়ে, নিরক্ষরতাটাকে কাজে লাগিয়ে তাদেরকে কিন্তু উপনিবেশিক সাম্রাজ্যে পরিণত করেছিল বিভিন্ন ঔপনিবেশিক শক্তিরা। যেমন করে ইতালি, ইংরেজ, এই সমস্ত জাতিরা আমরা দেখতে পাচ্ছি সেখানে গিয়ে আক্রমণ করছে, সেখানকার মানুষগুলোকে দাসে পরিণত করছে। বিদ্রুপ করছিলে ভীষণকে, এবং কি এই যে বললাম বিদ্রুপ করা ভীষণ, ভীষণ মানে হচ্ছে ভয়ঙ্কর, তাহলে ভয়ঙ্করকেও যেন ভয় দেখাচ্ছিল। অর্থাৎ ভয়ঙ্কর কোনো কিছু দেখলে আমরা কিন্তু থমকে যাই, আমরা কিন্তু চমকে যাই, কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে আফ্রিকা যেন ভয়ঙ্কর ঘটনাকে বিদ্রুপ করছে, মানে পরিহাস করছে, উপহাস করে এড়িয়ে যাচ্ছে, কোনো কেয়ারই করছে না, গুরুত্বই দিচ্ছে না। অর্থাৎ এই আফ্রিকার যে ভৌগোলিক গঠনের যে পরিবেশ, এর থেকে ভয়ঙ্করতম আর কোনো পরিবেশ হতে পারে না। তার জন্যই এই ভয়ঙ্করকে বিদ্রুপ করতে পারে, পরিহাস করতে পারে, কারণ এর থেকে ভয়ঙ্কর আর কিছু হয় না। বিরূপের ছদ্মবেশে, দেখো বিরূপ শব্দটা অর্থ কি, রূপ নেই যার, অর্থাৎ রূপহীন। অর্থাৎ এই যে আফ্রিকা মহাদেশে যে বলছি রুক্ষ শুষ্ক যে ভৌগোলিক গঠন, তার যে বিভিন্ন জায়গায় আগ্নেয়গিরির অবস্থান এবং এই ঘন বনের অবস্থান, যার ফলে আমরা দেখতে পাচ্ছি তার প্রকৃত বেশটাকে, প্রকৃত রূপটাকে আমরা দেখতে পাচ্ছি না, যার জন্য তাকে বিরূপের ছদ্মবেশ বলা হচ্ছে। অর্থাৎ অন্য রূপ নিয়ে, ছদ্মবেশ নিয়ে ধারণ করা, এরকম একটা জায়গা হচ্ছে আফ্রিকা। শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, শঙ্কা হচ্ছে ভয়। এই যে বারবার একটা কথা বলছি যে আফ্রিকা থেকে ভয়ঙ্কর বা কঠিনতম মহাদেশ আর কিচ্ছু হতে পারে না, যে কারণে এই আফ্রিকা মহাদেশ যেন মনে হচ্ছে শঙ্কা বা ভয়কে হার মানাতে চাইছে, যে এ কারোর কাছে হারতে চায় না এই ভয়ঙ্করতার দিক থেকে, এই সব থেকে ভয়ঙ্কর। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায়, আপনাকে হচ্ছে নিজেকে উগ্র করে দিচ্ছে, অর্থাৎ এর থেকে উগ্র বা ভয়ঙ্কর বা খারাপ কিছু আর হতে পারে না। বিভীষিকা শব্দের অর্থ হচ্ছে ভয়ঙ্কর, যে ভয়ঙ্কর প্রচণ্ড মহিমা, অর্থাৎ ভয়ঙ্কর প্রচণ্ড এই যে রূপ, গঠন, অবস্থান, এইটা সব কিছুকে যেন ভয় পাওয়াচ্ছিল, হার মানিয়ে দিচ্ছিল। তাণ্ডবের দুন্দুভি নিনাবে, তাণ্ডব হচ্ছে তাণ্ডব নৃত্য, নতুন কিছু সৃষ্টি করার জন্য, আর দুন্দুভি হচ্ছে এক বাদ্যযন্ত্র যা শিবের হাতে থাকে, নটরাজের হাতে থাকে। মূলত তিনি সৃষ্টি করার জন্য, ধ্বংসকে ধ্বংস করার জন্য, অশুভকে ধ্বংস করার জন্য এই দুন্দুভি বাজিয়ে থাকেন। ঠিক এখানে একই রকমভাবে নতুন একটা সময় তিনি সৃষ্টি করছেন বিধাতা, এই ভয়ঙ্করতাকে হার মানিয়ে, ভয়ঙ্করতম পরিবেশ আগে যা কিছু ছিল তাদেরকে হার মানিয়ে নতুন একটা কিছু সৃষ্টি করছেন। এই নতুন সৃষ্টি করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি দুন্দুভি নামক বাদ্যযন্ত্রের নিনাদ বা আওয়াজ। অর্থাৎ এই দুন্দুভি বাজিয়ে যেমন করে মহারাজ নতুন যুগের সূচনা করেন মহাদেব, ঠিক তেমনইভাবে যেন এখানে বিধাতা একটা নতুন পরিবেশ, নতুন একটা দেশ গঠন করছে। তো এই যে আফ্রিকার আমরা ভৌগোলিক গঠন পেলাম, এই আফ্রিকার ভৌগোলিক গঠনের কথা, উৎপত্তির কথা কবি কেন বললেন, এটা আমাদের মনে হতে পারে। কারণ এই জন্যই বলছেন যে পৃথিবীর প্রথম মানুষের আবির্ভাব বা প্রাণীর আবির্ভাব যে মহাদেশে, সেই মহাদেশ কিন্তু অন্যান্য উন্নত দেশের কাছে যথাযোগ্য সম্মান পায়নি, এবং সম্মান পায়নি বলেই সেখানকার মানুষগুলোকে দাসে পরিণত হতে হয়েছে। সেখানকার মানুষগুলোকে নির্যাতন, নিপীড়ন, অত্যাচারের শেষ সীমায় পৌঁছাতে হয়েছে। আর এটাই মানবিক রবীন্দ্রনাথকে ব্যথিত করেছে। তার জন্যই তিনি এই অমানবিক আক্রমণের, অর্থাৎ ইতালির আবিসিনীয় আক্রমণ বা ঔপনিবেশিক শক্তির সাম্রাজ্য বিস্তারে তিনি তার প্রতিবাদ জানাচ্ছেন এই আফ্রিকা কবিতার মাধ্যমে।
এবং এই আফ্রিকা কবিতার এই যে আমরা তিনটে অংশ বলছি, এই ভূমিবিজ্ঞান বা ভৌগোলিক গঠন বা আফ্রিকার ভৌগোলিক ইতিহাস, সেই ভৌগোলিক ইতিহাসটাকে প্রথম তিনি আমাদের সামনে তুলে ধরছেন। যে প্রথম প্রাণীর সৃষ্টি করছে সেই মানুষটার সঙ্গে, সেই দেশটার সঙ্গে কীরূপ আচরণ করছে, যেটা আমাদের কাছে অন্যায় বলে মনে হবে। এটা বোঝানোর জন্যই তিনি আফ্রিকা কবিতায় প্রথম আফ্রিকার সৃষ্টি তত্ত্বটাকে তুলে ধরছেন বিজ্ঞানসম্মতভাবে, ভৌগোলিক ব্যাখ্যা সহকারে। এবং এই ভৌগোলিক ব্যাখ্যায় আমরা দেখতে পাচ্ছি তার যে বিভিন্ন বিজ্ঞানী, বিভিন্ন খ্যাতনামা মনীষীদের সঙ্গে পরিচয় ছিল, সেই পরিচিতির সূত্র ধরেই তার বিজ্ঞান মনস্কতাও কিন্তু আফ্রিকা কবিতায় প্রকাশিত হয়েছে। তো এই যে 54টা দেশ দ্বারা গঠিত আফ্রিকা মহাদেশকে আমরা দেখতে পাচ্ছি, এই মহাদেশের মানুষগুলোর দুরবস্থা তুলে ধরতে এর পরবর্তীকালে আমরা আফ্রিকার ইতিহাসটা পড়ব, যে আফ্রিকায় সাম্রাজ্যবাদী মানুষেরা যে এসছে, তারা এসেছে এই মানুষগুলোর উপকার করতে নয়, চরম ক্ষতি করতে, নিজেদের আখের গোছানোর জন্য তাদের যতটুকু ক্ষতি করতে হয় ততটুকু ক্ষতি করতে তারা পিছপা হয়নি এবং তাদেরকে সর্বশান্ত করে দিয়ে, যার জন্য এই মানবিক রবীন্দ্রনাথকে বারবার পীড়িত হতে হয়েছে। আর সেটাই তিনি এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। এই কারণেই আফ্রিকা কবিতাটা আমাদের একটা অনবদ্য কবিতা বলে মনে হয়, যে যার মধ্যে আমরা একই সঙ্গে ইতিহাসকে পাই, ভূগোলকে পাই এবং তার সঙ্গে মানবিক বিজ্ঞানকে পাই, মানব বিজ্ঞানকেও পাই। তো আশা করি এই বিষয়টা তোমাদের সহজের কাছে পরিষ্কার হয়েছে। এরপরও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে, মন্তব্য করবে, আমি সেখানে যথাযোগ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। এই সকল আফ্রিকা কবিতার সমন্বিত বা অন্যান্য চ্যাপ্টার ওয়াইজ যদি তোমাদের কোনো রকম প্রশ্নের প্রয়োজন হয়, নোটসের প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে তোমরা আমাদের এই LRNR অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। সেখানেই আমাদের যাবতীয় প্রশ্ন উত্তরের সম্ভাব্য ভাণ্ডার দেওয়া আছে, সেখানেই সমস্ত কিছু পেয়ে যাবে। LRNR এর পরবর্তী ক্লাসের জন্য তোমাদের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে শেষ করলাম।